হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইয়োর চ্যানেল ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, আমরা আজকে আরেকটা এসে নিয়ে হাজির হয়েছি। তো দুটো এসে রয়েছে এসএলএসটি 9-10 ইংলিশ সাবজেক্টের যে সিলেবাসটা রয়েছে সেখানে দুটো এসে আছে, ড্রিম চিলড্রেন আর প্রিন্সিপালস অফ গুড রাইটিং। তো ড্রিম চিলড্রেন অলরেডি আমরা কমপ্লিট করেছি। তো আজকে আমরা দেখব প্রিন্সিপালস অফ গুড রাইটিং। এটার লেখক হচ্ছেন লেসলি আলেকজান্ডার হিল, LA হিল। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা দেখি যে এটা পাবলিশ করেছিল কত সালে। 1969, 1969 যে বইটা LA হিলের বইটার নাম হচ্ছে এ প্রিলিউড টু ইংলিশ। এ প্রিলিউড টু ইংলিশ, এই বইটা থেকে নেওয়া হয়েছে এই যে প্রবন্ধটা, প্রিন্সিপালস অফ গুড রাইটিং। এটা কি ধরনের এসে প্রশ্ন আসতে পারে। তো আগের যে এসেটা আমরা পড়েছি ড্রিম চিলড্রেন, সেটা আমি বারবার বলেছিলাম সেখানে যে এটা অটোবায়োগ্রাফিক্যাল এবং এটাকে পার্সোনাল এসে বলা যায়। কিন্তু এবারে আমরা যে এসেটা পড়তে চলেছি এটা হচ্ছে ইমপার্সোনাল এসে। এটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে, এটা প্রশ্ন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট যে এটা কি ধরনের এসে। এটা একটা ইমপার্সোনাল এসে। নেক্সট হচ্ছে যেটা আমি লিখেছি এখানে, যে একটা বইয়ের নাম লিখেছি, দেখো, কনটেক্সচুয়ালাইজড ভোক্যাবুলারি টেস্ট। এই বইটা LA হিল মানে এই লেখকেরই লেখা একটা বই, কনটেক্সচুয়ালাইজড ভোক্যাবুলারি টেস্ট। 4টে সিরিজে এটা পাবলিশ করেছিল, সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3, সিরিজ 4, এই যে 4টে সিরিজ ছিল এটা। তো টোটাল এই যে বইটা, এটা একটা ভোক্যাবুলারির ওপরে বইটা উনি লিখেছিলেন। অ্যাকচুয়ালি এই যে LA হিল বলে ব্যক্তি, ইনি এথেন্সে জন্মেছিলেন, গ্রিসের, এবং ইনি পেশাতে একজন শিক্ষক ছিলেন এবং ইনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াতেন। অর্থাৎ গ্রিসের বা এথেন্সের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ইংলিশ তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়তে হতো এবং ইনি ছিলেন টিচার। তো তাদের সুবিধার জন্য স্টুডেন্টদের এই যে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন স্টুডেন্টরা শেখে, অনেক প্রবলেম আসে সেখানে। তো সেই কথা মাথায় রেখে উনি ভোক্যাবুলারির ওপর ইংলিশের একটা বই লিখেছিলেন। এই সিরিজটা উনি রচনা করেছিলেন এবং উনি এই বইটাতে টোটাল 3275টা হেড ওয়ার্ডের ওপরে বেস করে ভোক্যাবুলারিটাকে বানিয়েছিলেন ইংলিশের। তো এই 3275টা এটা হেড ওয়ার্ডস, এবং এই এক একটা হেড ওয়ার্ডসকে বেস করে এবার জানি যে আমরা হেড ওয়ার্ডটা নিয়ে আমরা সেখানে প্রেফিক্স বা সাফিক্স যোগ করলে নতুন আবার শব্দ আছে, এগুলোকে ইনফ্লেক্স বলা হয়, যেগুলো যোগ করার সঙ্গে সঙ্গে আলাদা 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 শব্দ আমরা পাই। তো এই 3275টা যে হেড ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলোর উপরে বেস করেই কিন্তু বর্তমানে যে সেটা আমাদের এই প্রিন্সিপালস অফ গুড রাইটিং, এটা উনি লিখেছিলেন। অর্থাৎ এই হেড ওয়ার্ডসের বাইরে কিন্তু ওয়ার্ড নেই এখানে, এই হেড ওয়ার্ডসগুলোর উপরে ভিত্তি করেই এটাও লেখা হয়েছে। অর্থাৎ এই ওয়ার্ডসগুলো যদি তুমি মনে রাখতে পারো ভোক্যাব হিসেবে, তাহলে কিন্তু তুমি একটা মোটামুটি স্ট্যান্ডার্ড এবং একটা খুব ভালো রাইটিং কিন্তু তুমি লিখতে পারবে, অবশ্যই সক্ষম হবে যে কোনো স্টুডেন্ট। তো বেশ, এবার আমরা দেখি যে প্রিন্সিপালস অফ গুড রাইটিং এখানে উনি কি বলছেন। তো ফ্রেন্ডস, টাইটেল দেখি তোমরা বুঝতে পারছো এই যে এসেটা রয়েছে, এটা হাউ টু রাইট ওয়েল, এর ওপরে বেস করে লেখা হয়েছে যে কিভাবে আমরা যখন কোনো রাইটিং লিখি সেটাকে খুব সুন্দরভাবে আমরা রচনা করতে পারি, তার ওপরে বেস করেই কিন্তু এই এসেটা লেখা হয়েছে। তো এইবার গোটা এসেটাতে আমি 8টা প্রবলেম পয়েন্ট আউট করেছি, যেটা এই যে হিল আমাদের, ইনি 8খানা প্রবলেম উনি তুলে ধরেছেন যে একটা রাইটিং যখন একটা ছেলে লিখবে, মানে ইংলিশ যার কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ধরে নাও, সে যখন একটা রাইটিং লিখছে কিছু ইংলিশে, তখন কি কি প্রবলেম সে ফেস করবে এবং এই প্রবলেমগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ সলিউশান। এই 8টা প্রবলেমই উনি শুধু দেখাননি, 8টা প্রবলেমের সলিউশান দিয়েছেন এবং এই সলিউশানগুলো আমরা দেখব এখানে, যে প্রবলেমগুলো কী এবং তার সলিউশান কী, এবং এইগুলো যদি কেউ ফলো করতে পারে সলিউশানগুলো, তাহলে অবশ্যই সে একটা সুন্দর রাইটিং কিন্তু লিখতে পারবে। তো এইবার এখানে প্রথমেই উনি বলছেন যে দেখো, আমরা প্রথমে টেক্সটের দিকে যাচ্ছি না, যেটা মূল বিষয় এখানে সেটা আমি তোমাদের বলবো এবং এমনভাবে বলবো যে টেক্সটটাও কমপ্লিট হয়ে যাবে এখান থেকে তোমাদের।
ঠিক আছে? তাহলে লাইন বাই লাইন আমরা না পড়লেও কিন্তু আমি যেভাবে তোমাদের এখানে লেখাবো এবং বোঝাবো সেটা যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই তোমাদের সম্পূর্ণ টেক্সটটাই কমপ্লিট হবে। অবশ্যই তোমরা একটা নোটবুক রাখবে এবং নোট করবে আমি যেগুলো লেখাবো এবং যেগুলো বলছি আমি। তো ফ্রেন্ডস, এখানে আমাদের প্রাবন্ধিক যিনি রয়েছেন, প্রবন্ধকার, এসেইস্ট L.A. হিল, ইনি বলছেন যে ধরো তুমি যে কোনো একটা রাইটিং লিখতে যাচ্ছ, সেটা একটা আর্টিকেল হতে পারে নিউজ পেপারের জন্য, একটা শর্ট স্টোরি হতে পারে, কোনো ড্রামা হতে পারে, যা খুশি হতে পারে, যে কোনো রাইটিং তুমি লিখতে চলেছো, সেই রাইটিং লেখার জন্য কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় একজন লেখককে, সেটা উনি প্রথমে দেখাচ্ছেন। তো সর্বপ্রথম উনি বলছেন যে গুড রাইটিং আমরা কাকে বলব। একটা গুড রাইটিং, একটা ভালো লেখা যেটা দর্শকের বা যে পাঠকের মন কেড়ে নিতে পারে, পাঠকের ভালো লাগতে পারে, এরকম একটা লেখা যেটা বিদ্বজ্জনেদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, এরকম একটা লেখা কেমন হতে হবে। তাহলে উনি বলেছেন অবশ্যই যে রাইটিংটা তুমি লিখছো সেই রাইটিংটা ক্লিয়ার হতে হবে, অবশ্যই ক্লিয়ার হতে হবে। আর 2 নম্বর লজিক্যাল হতে হবে, যেন রাইটিংটা ইললজিক্যাল না হয়ে যায় এবং রাইটিংটা যেন অস্পষ্ট ভেগ না হয়। অবশ্যই ক্লিয়ার হবে, পরিষ্কারভাবে বোঝা যাবে তুমি কি বোঝাতে চাইছো তোমার লেখার মাধ্যমে, এবং এটা লজিক্যাল হবে, যুক্তিসম্মত হবে। তো ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল রাইটিং করার জন্য কিসের প্রয়োজন? তাহলে তুমি পরিষ্কারভাবে এবং যুক্তিসম্মতভাবে কিছু লিখতে গেলে তোমাকে চিন্তাটাও তো সেই রকমের করতে হবে, অর্থাৎ তোমার চিন্তাটাও হবে দেখো ক্লিয়ার এবং লজিক্যাল। অবশ্যই তাহলে রাইটিংটাকে ক্লিয়ার এবং লজিক্যাল হতে গেলে তোমার থিঙ্কিংটাকেও লজিক্যাল হতে হবে এবং ক্লিয়ার হতে হবে। তাহলে তুমি যদি স্পষ্টভাবে এবং যুক্তিসম্মতভাবে চিন্তা করতে পারো তাহলে তুমি স্পষ্টভাবে এবং যুক্তিসম্মতভাবে লিখতেও পারবে। কিন্তু এই লজিক্যাল ক্লিয়ার থিঙ্কিং করার পিছনেও অনেক সমস্যা আসে আমাদের, এবং যখন আমরা লিখতে যাব সেটাকে মানে লেখায় রূপ দেব সেখানেও আমরা অনেক প্রবলেমের সম্মুখীন হই। সেগুলোই আমরা এখানে এই এসেতে দেখতে পাবো যে কী কী সমস্যার সম্মুখীন হই আমরা যখন একটা ভালো রাইটিং আমরা লিখতে চাই তখন। তো একে একে আমি তোমাদের পয়েন্টগুলো এখানে বলবো এবং তার সলিউশন আমাদের এসেইস্ট কি দিয়েছেন সেটাও বলবো, তোমরা অবশ্যই নোট করো। তো ফ্রেন্ডস, এবার যেটা আমাদের এসেইস্ট প্রথমেই বলেছেন, ফার্স্টের একদম প্যারাগ্রাফি যেটা উনি বলছেন যে যদি আমরা কিছু লিখতে চাই তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে। সর্বপ্রথম ফার্স্ট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে, যে কোনো একটা সমস্যাকে আমাদের নিতে হবে, সেটা আমাদের ডে টু ডে লাইফেরই হোক বা অন্য কিছুরই হোক। যে কোনো একটা সমস্যা তুমি নেবে, সেই সমস্যাটাকে যে কোনো পার্টিকুলার একটা প্রবলেমকে তুমি নিলে, এই প্রবলেমের কি করব আমরা অ্যানালাইসিস করব। কিভাবে করব? স্টেপ বাই স্টেপ করব। স্টেপ বাই স্টেপ আমরা অ্যানালাইসিস করব এই প্রবলেমটার, এবং দেখব যে অনেক ডিফিকাল্টি আসবে সেই প্রবলেমটা থেকে যখন আমরা একটা সলিউশনে পৌঁছতে চাইব। তাহলে আমরা আসতে চাইছি প্রবলেমটার একটা সলিউশন। তো প্রবলেমটার সলিউশনে আসার জন্য অনেক ডিফিকাল্টি আমাদের ফেস করতে হবে। ডিফিকাল্টি আমাদের এসেইস্ট বলছেন যে কোনো একটা পার্টিকুলার ডিফিকাল্টিকে কিন্তু আমরা অ্যাভয়েড করব না। ডিফিকাল্টিকে অ্যাভয়েড করা যাবে না। এমন কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেছে তুমি যেখান থেকে বেরিয়ে আসা খুব মুশকিল লাগছে, কিন্তু সেই সমস্যাটাকে এড়িয়ে গেলে হবে না, তুমি সমস্যাটাকে এড়িয়ে গিয়ে বাদ দিয়ে কোনো সলিউশনে চলে এলে হবে না। তাহলে প্রত্যেকটা ডিফিকাল্টিকে তোমাকে ফেস করতে হবে। সেই জন্য স্টেপ বাই স্টেপ এখানে বলা হয়েছে ধীরে 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 সেই প্রবলেমটাকে যখন আমরা বিশ্লেষণ করতে থাকবো, ভাঙতে থাকবো, অবশেষে আমরা একটা সলিউশনে আসতে পারবো। তো প্রবলেম অ্যানালাইসিস, ডিফিকাল্টি অ্যানালাইসিস, দেন সলিউশন, এই স্টেপটাই পুরোটাই এটা হবে রাইটিং। এটাই হচ্ছে একটা রাইটিংয়ের ফর্ম। মানে তুমি একটা প্রবলেম নিলে, সেই প্রবলেমটার থেকে এবার বেরিয়ে আসো, স্টেপ বাই স্টেপ তুমি সেটাকে বিশ্লেষণ করো, কোনো ডিফিকাল্টিকে বাদ দেবে না, অবশেষে একটা সলিউশনে চলে এসো, হয়ে গেল তোমার একটা সুন্দর রাইটিং।
তো এই যে রাইটিংয়ের স্টেপগুলো উনি বলেছেন, উনি একটা এক্সাম্পলও দিয়েছেন এখানে খুব সুন্দরভাবে, যে ধরে নাও যে উনি বলেছেন যে সেন্টেন্সটা, যে আমরা বলে থাকি যে মানুষ হচ্ছে স্বাধীন চেতা জীব, অর্থাৎ আই অ্যাম এ ফ্রি পারসন, এটা আমরা বলতেই পারি যে আমি হচ্ছি একদম স্বাধীন একটা ব্যক্তি। কিন্তু এই সেন্টেন্সটা আমি বললাম যে আমি একটি স্বাধীন ব্যক্তি, এই সেন্টেন্সটার অর্থ কী? আমি স্বাধীন ব্যক্তি মানে কি? আমি কি সত্যিই স্বাধীন? তাহলে এইবার তুমি, এটা একটা প্রবলেম হয়ে গেল। সেন্টেন্সটা কি? প্রথমে একটা সেন্টেন্স দিলাম আমরা কি, যে আমি একটি স্বাধীন ব্যক্তি। এইবার এখানে একটা প্রবলেম আসছে। প্রবলেমটা কি? আমি কি সত্যিই স্বাধীন? এটা একটা প্রবলেম। এবার এই প্রবলেমটা থেকে আমাদের কিসে আসতে হবে? সলিউশন আসতে হবে। সলিউশনটা কি হবে? সলিউশনটা হবে হ্যাঁ আমি স্বাধীন, অথবা সলিউশন হবে না আমি স্বাধীন নই। তাহলে এই যে সলিউশনে আমরা পৌঁছচ্ছি, এটা কয়েকটা ডিফিকাল্টি পেরিয়ে আসতে হবে আমাদের। ডিফিকাল্টিগুলো কি? প্রথম ডিফিকাল্টি আসছে আমাদের, আচ্ছা আমি যদি সত্যিই স্বাধীন হই তার অর্থ কি? আমি যা খুশি তাই করতে পারবো। তাহলে এইবার এসেইস্ট বলছে যে ভাবুন যে আমি সব কিছু করতে পারবো, তার মানে আমি স্বাধীন। আমি যদি কিছু করতে না পারি তার মানে আমি স্বাধীন নই। তাহলে আমি সব কিছু করতে পারি। আচ্ছা আমি কি চাঁদে যেতে পারি? আমি কি মঙ্গল গ্রহে যেতে পারি ইচ্ছা করলি? তাহলে উনি এখানে মঙ্গল গ্রহের উল্লেখ করেছেন যে আমি কি মার্সে যেতে পারি? না, আমি মার্সে যেতে পারি না। আমার হয়তো ইচ্ছা হলো আমি মার্সে যাবো, কিন্তু আমি মার্সে যেতে পারবো কি না? পারবো না। এবার বিষয় হচ্ছে যে কেন পারবো না? দেখো স্টেপ বাই স্টেপ আমরা এগোচ্ছি, প্রবলেম দিচ্ছে, তার সলিউশন আসছে। তাহলে প্রবলেমটাকে অ্যানালাইসিস তোমাকেই করতে হবে। তাহলে তুমি প্রবলেম দেখেছো যে আমি কি মার্সে যেতে পারি? আমি মার্সে যেতে পারি না। কেন যেতে পারি না? অ্যান্সার তোমাকেই দিতে হবে। তাহলে তুমি এখানে লজিক্যালি অ্যান্সার দাও যে আমি মার্সে এই জন্য যেতে পারি না কারণ এটা আমার পক্ষে সম্ভব না, ইট ইজ ইম্পসিবল ফর মি। তাহলে এটা ইম্পসিবল। তাহলে এইবার নেক্সট প্রশ্ন, তাহলে একটা কোয়েশ্চেন করা গিয়েছিল, তার একটা অ্যান্সার পাওয়া গেছে যে কেন মার্সে যেতে পারি না, কারণ এটা আমার পক্ষে সম্ভব নয়, এটা আমার সামর্থ্যের বাইরে। তাহলে ইম্পসিবল কন্ডিশন এখানে অ্যাপ্লাই হলো। নেক্সট প্রশ্নই চলে এসো, আচ্ছা যেটা আমার জন্য সম্ভব আমি কি সেটা করতে পারি? যা যা আমার পক্ষে সম্ভব করা আমি কি ইচ্ছা করলেই সেটা করতে পারি? আচ্ছা আমি কি আমার পাশের বাড়ির যে লোকটা আছে তাকে খুন করতে পারি? আমি তো ইচ্ছা করলেই পারি। আমি একটা বন্দুক নিতে পারি, আমি তাকে গুলি করে দিতে পারি। আমি একটা চাকু নিতে পারি, আমি তার পেটে ঢুকিয়ে দিতে পারি, তাকে মেরে দিতে পারি। সে যখন ঘুমাচ্ছে আমি তার শ্বাসরোধ করেও মেরে দিতে পারি, তাকে বিষ খাইয়ে মেরে দিতে পারি, অন্য নানান প্রসেসের মাধ্যমে আমি তাকে মারতে পারি। এটা তো আমার সামর্থ্যের মধ্যে আছে, এটা তো পসিবল আমার পক্ষে। মার্সে যাওয়া আমার পক্ষে সম্ভবই ছিল না, কিন্তু তাকে খুন করা তো সম্ভব আমার পক্ষে। কিন্তু আমি কি করতে পারি ইচ্ছা করলি? না, পারি না। কে বাধা দিচ্ছে আমাকে এটা করার জন্য? ল বাধা দিচ্ছে, আইন বাধা দিচ্ছে এখানে। তাহলে যেটা আইনত তুমি করতে পারো সেটাই তুমি করতে পারবে। তাহলে এখানে একটা লিমিট রয়েছে আমার সামর্থ্যে, তাহলে একটা লিমিটেশান রয়েছে আমার স্বাধীনতায়। তাহলে এখান থেকে সিদ্ধান্তে কি আসা যাচ্ছে? যে আমি অবশ্যই স্বাধীন, কিন্তু একটা লিমিটের ভিতরে আমি স্বাধীন, সেই লিমিটটাকে আমি ক্রস করতে পারি না। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা প্রবলেম নিয়ে সেই প্রবলেমটাকে ভাঙতে ভাঙতে আমরা একটা সলিউশনে পৌঁছতে পারি। তো এইবার উনি বলছেন যে এই যে কথাটা বললাম, এই যে ঘটনাটাকে ব্যাখ্যা করলাম মৌখিকভাবে, এটাকে যখন আমি লিখিত রূপ লিখতে যাব যখন আমি এটাকে, তখন কোন কোন সমস্যা আসবে, এরকম 8খানা সমস্যা এখানে উনি আইডেন্টিফাই করেছেন, বলেছেন, যেগুলো আমি এখান থেকে বার করতে পেরেছি 8টা প্রবলেমের কথা। সেটা আমি লিখবো এবং কি সলিউশন ইনি দিচ্ছেন, মানে এলে হিল দিচ্ছেন, সেটাও আমরা দেখব, তোমরা নোট করো। তো ফ্রেন্ডস, এবার আমরা দেখব যে প্রথম প্রবলেম উনি কি বলেছেন। যখন আমরা কোনো লেখা শুরু করতে যাই, কোনো একটা বিষয় নিয়ে আমরা লিখতে চাইছি, একটা ভালো রাইটিং আমরা লিখতে চাইছি, ধরে নাও একটা এসি আমরা লিখবো কোনো বিষয় নিয়ে, তাহলে প্রথম কোন সমস্যার সম্মুখীন হই আমরা? ফার্স্ট প্রবলেম, মাইন্ড কন্টিনিউয়াসলি ওয়ান্ডার। তাহলে আমাদের যে মন, এটা কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপর আমরা ফোকাস করতে পারি না, কারণ এ সব সময় গতিশীল থাকে, একদিক থেকে আরেক দিকে লাফিয়ে বেড়াচ্ছে একটা বাঁদরের মতো। তো আমাদের মন এত বিচলিত থাকে এবং বিভিন্ন দিকে বিভিন্ন ধারায় এটা প্রবাহিত হয়, সেজন্য কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপর আমরা কিন্তু অ্যাটেনশান দিতে পারি না, ফোকাস দিতে পারি না। এইটা হচ্ছে প্রথম প্রবলেম। কারণ কোনো একটা বিষয় নিয়ে লিখতে গেলে সেই বিষয়টার উপরে আমাকে কিন্তু মনস্থির করতে হবে, ফোকাস করতে হবে, তবেই আমি লিখতে পারবো কিছু। তো এর সলিউশন দিয়েছেন লেখক কি? প্র্যাকটিস। আর কিছু সলিউশন নেই এর। তাহলে এর একমাত্র সলিউশন হচ্ছে প্র্যাকটিস করতে হবে তোমাকে, লেখা বারবার লিখতে হবে, বারবার মনকে তোমাকে একটা জায়গায় একত্রিত করতে হবে, মনোসংযোগ করতে হবে তোমাকে। তো এটা প্র্যাকটিসের মাধ্যমেই সম্ভব আমাদের এল এ হিলের মতে। তো প্রথম প্রবলেম
এবং তার সলিউশন আমরা পেয়ে গেছি। এবার আমরা দেখব প্রবলেম নাম্বার 2 নম্বর যে প্রবলেমটা উনি বলছেন যে ল্যাক অফ ভোক্যাবুলারি। তাহলে এইবার কনসেন্ট্রেশন করে ফেলেছো তুমি, মানে প্রথম সমস্যাটা সমাধান করে ফেলেছো। তাহলে তুমি একটা বিষয়, কোন বিষয়টা নেবে সেই কোনো একটা বিষয়ের ওপরে তুমি মনোসংযোগ করতে পেরেছো। এইবার সমস্যা আসবে শব্দের, ওয়ার্ড, ভোক্যাবুলারি যেটাকে আমরা বলি। তোমার ভোক্যাবুলারি বেশি নেই, ভোক্যাবুলারি স্টক নেই তোমার, সেই জন্য যেটা তুমি বলতে চাইছো সেটাকে তুমি প্রকাশ করতে পারছো না ভাষাতে, কারণ সেই ওয়ার্ড তোমার মাথায় আসছে না। তো এই প্রবলেমটা আমাদের সবার ক্ষেত্রেই থাকে। তো এইবার এর সলিউশন কি দিচ্ছেন উনি? 3টে সলিউশন উনি বলেছেন। ফার্স্ট উনি বলেছেন যে রিড ভোরাসিয়াসলি, রিড ওয়াইডলি বাট কেয়ারফুলি। তাহলে তোমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে। তুমি ইংলিশে একটা রচনা লিখতে যাচ্ছ, কিন্তু তার আগে তোমাকে ইংলিশে অন্যান্যদের রচনা পড়তে হবে অনেক। তাহলে যত তুমি পড়বে তত নতুন নতুন শব্দের তুমি সম্মুখীন হবে, নতুন নতুন শব্দ দেখতে পাবে, সেগুলোকে স্টক করতে হবে। এইবার এটার জন্য কি করতে হবে? তোমাকে কিপ এ নোটবুক। লেখক বলছেন যে একটা নোটবুক সবসময় তুমি পাশে রাখো, যখনই কোনো কিছু একটা পড়বে, নতুন একটা শব্দ দেখবে, সেটাকে লিখে নাও সেখানে। ইউজ এ গুড ডিকশনারি, আর একটা ভালো অভিধান, একটা ডিকশনারি তোমাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে, কারণ যে ওয়ার্ডটা নতুন তুমি দেখলে সেটার অর্থ তুমি সেই ডিকশনারি থেকে দেখে নেবে। তাহলেই এই 3টে সলিউশন আমরা অ্যাপ্লাই করছি ভোক্যাবুলারির জন্য। এখানে যখন আমরা টেক্সটটা পড়বো ফ্রেন্ডস, সেই টেক্সটে আমরা দেখতেও পাবো যে উনি বলছেন যে দেখো, ইন অর্ডার টু ইনক্রিজ ইউর ভোক্যাবুলারি and to improve your powers of expression, you should read widely and carefully and keep a notebook in which to write down words and expressions that particularly strikes you. তাহলে সেই সমস্ত ওয়ার্ডগুলো এবং এক্সপ্রেশনগুলো, সেটা ইডিয়াম হতে পারে, ফ্রেজ হতে পারে, প্রভাব হতে পারে, যে কোনো এক্সপ্রেশন হতে পারে, যেটা তোমাকে স্ট্রাইক করছে যে বাহ খুব সুন্দর ব্যবহার করেছে এখানে শব্দের, সেই স্ট্রাইকিং ওয়ার্ডগুলো তুমি লিখে নাও। এবং সেই স্ট্রাইকিং ওয়ার্ডের এক্সাম্পল উনি এখানে দিয়েছেন, যেমন ধরো স্পার্কল, তুমি একটা নতুন শব্দ দেখলে যে স্পার্কল। গ্লিটার, একটা গ্লিটার তুমি শব্দ দেখলে যে শুনতেও ভালো লাগছে। টুইঙ্কল, শুনতে কত সুন্দর লাগছে। ব্লেজ, গ্লিম, এই ধরনের উনি কয়েকটা শব্দেরও এক্সাম্পল দিয়েছেন, যে এগুলো যখনই তুমি দেখবে সঙ্গে সঙ্গে তুমি খাতায় নোট করে নাও যে আমি গ্লিটার শব্দটা আজকে পেলাম, ডিকশনারিতে মানে দেখে নাও, লিখে নাও। তো এই জিনিসটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেমের সলিউশন, ভোক্যাবুলারির সমস্যার সমাধান হলো আমাদের। এরপরে আমরা কোন সমস্যা ফেস করব? ফ্রেন্ডস, 3 নম্বর যে সমস্যাটার কথা উনি বলছেন, ইন্সপিরেশান। তো থার্ড প্রবলেম অফ রাইটিং ইজ ইন্সপিরেশান। ইন্সপিরেশান মানে হচ্ছে অনুপ্রেরণা, ভিতর থেকে প্রেরণা পাওয়া, যে আমাকে কিছু লিখতে হবে। তো এইটা অনেকেই পাই না, যে আমি আমার প্রয়োজন লেখা, কিন্তু আমি ইন্সপিরেশান পাচ্ছি না, আমি প্রেরণা পাচ্ছি না, ওই জন্য আমি লিখতে যাচ্ছি না। তো এর সলিউশন কি বলেছেন উনি? নো নিড। ইন্সপিরেশানের কোনো প্রয়োজনীয়ই নেই, প্রয়োজনীয়তা নেই ইন্সপিরেশানের। কবে তুমি ইন্সপিরেশান পাবে, প্রেরণা পাবে ভিতর থেকে, তারপর তুমি লেখা শুরু করবে, এই সব ভাবতে থাকলে তুমি লিখতেই পারবে না কোনোদিন। তো এখানে উনি বলেছেন একটা খুব দামি কথা, যে রাইটিং যেটা, এটা 99% হার্ড ওয়ার্কের ফসল, আর 1% ইন্সপিরেশান রয়েছে এখানে। অর্থাৎ কোনো একটা ভালো লেখা বেরিয়ে আসে, কিন্তু 99% কঠোর পরিশ্রমের মাধ্যমে, 1% মাত্র ভূমিকা আছে এখানে প্রেরণা বা ইন্সপিরেশানের। তাহলে লেখক বলছেন যে যত বড় বড় বিখ্যাত লেখক বেরিয়েছেন, বিখ্যাত লেখক হয়েছেন, ফেমাস রাইটার, তারা কেউ ইন্সপিরেশানের তোয়াক্কাই করেননি। তারা যদি ইন্সপিরেশানের জন্য বসে থাকতেন তাহলে হয়তো লিখতেই পারতেন না কোনোদিন। তো এখানে আমরা টেক্সট থেকে দেখে নেবো যে কী বলছে। ইউ হ্যাভ অ্যান ইন্সপিরেশন বিফোর ইউ রাইট, বেস ইভেন উইথ দ্য মোস্ট ফেমাস রাইটার্স ইন্সপিরেশন ইজ রেয়ার। তাহলে মোস্ট ফেমাস রাইটার যারা আছে, ইন্সপিরেশন সেখানেও রেয়ার, ইন্সপিরেশন দেখাই যায় না। রাইটিং ইজ 99% হার্ড ওয়ার্ক অ্যান্ড 1% ইন্সপিরেশন। সো দ্য সুনার ইউ গেট ইন টু দ্য হ্যাবিট অফ ডিসিপ্লিনিং ইউর সেলফ টু রাইট দ্য বেটার। তাহলে লেখক এখানে বলছেন যে অবশ্যই এটা তোমাকে হ্যাবিচুয়াল করে নিতে হবে, এটা একটা হ্যাবিটে পরিণত করে নিতে হবে, এটা অভ্যাসে পরিণত করতে হবে, যে লেখো লেখো, বারবার লেখো, বারবার লেখো, প্র্যাকটিস করো। ইন্সপিরেশনের জন্য বসে থাকলে কোনোদিন ভালো লেখা বেরোবে না তোমার হাত থেকে। যত তুমি লিখতে থাকবে, একদিন অবশ্যই বেরিয়ে আসবে ভালো লেখা। তো বড় বড় যারা ফেমাস ব্যক্তিত্ব, তারাও এইভাবেই ফেমাস হয়েছে, লিখতে লিখতে, একদিনে হয়নি। তো হয়ে গেল আমাদের প্রবলেম নাম্বার 3। এরপরে আমরা দেখব প্রবলেম নাম্বার 4। ফ্রেন্ডস, প্রবলেম নাম্বার 4 এটা একটা মেজর প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে কন্টেন্ট। আচ্ছা, লিখবো তো বুঝলাম, ভোকাবুলারিও স্টক করলাম, কিন্তু কী লিখবো,
কি বিষয় নিয়ে লিখবো সেই বিষয়টা তোমাকে ঠিক করতে হবে। তাহলে কন্টেন্ট হচ্ছে একটা মেজর প্রবলেম। তো এখানে উনি দেখো 5টা সলিউশন দিয়েছেন এখানে, এবং কত সুন্দরভাবে উনি ব্যাখ্যা করেছেন বিষয়টাকে। যা খুশি লেখো, কিপ ইয়োর আইজ অ্যান্ড ইয়ার্স ওপেন। প্রথম পয়েন্টই উনি বলেছেন যে চোখ আর কান খোলা রাখো, কন্টেন্টের অভাব নেই। সব সময় কিপ এ নোটবুক, একটা নোটবুক তুমি হাতে রাখো। একটা নোটবুক হাতে নিয়ে তুমি রাস্তায় বেরিয়েছো, মার্কেটে গেছো, সেই মার্কেটে গিয়ে তুমি কি দেখছো? কনভারসেশন হার্ড ইন দ্য স্ট্রিট। সেই রাস্তাতে যেতে যেতেই তুমি দেখছো যে দুজন ব্যক্তি কথা বলছে। কি কথা বলছে তোমার কানে এলো, তুমি শুনলে লিখে নাও খাতাতে, সেখান থেকেই তুমি একটা নতুন আইডিয়া পেয়ে যাবে। তাহলে দেখো, কন্টেন্টের জন্য বসে থাকলে হবে না যে কবে একটা ভালো বিষয় পাবো আমি, না। একটা নোটবুক রাখো, রাস্তায় বেরিয়েছো, দুজন কথা বলছে, কি বিষয় নিয়ে কথা বলছে শুনলে সেটাই তুমি নোটবুকে নোট করে নাও। নেক্সট কি বলেছে? রিড নিউজ পেপার কেয়ারফুলি। নিউজ পেপার তো আসে, সেই নিউজ পেপার তুমি সংবাদপত্র যেটা পাচ্ছ সেটাকে ভালো করে পড়ো। সেখানে দেখবো কত সেখানে আর্টিকেল থাকে, সেই আর্টিকেলগুলো থেকে অনেক তুমি কন্টেন্ট পেয়ে যাবে। নেক্সট কি বলেছে? নোট ডাউন এভরি আইডিয়া কেম টু ইয়োর মাইন্ড। তোমার মনে যে কোনো আইডিয়া যখনই এলো, ওই যে নোটবুকটা হাতে রাখতে বলা হয়েছে না, ওটা সবসময় তোমাকে রাখতে হবে সঙ্গে। যখনই কোনো আইডিয়া মাথায় এলো লিখে নাও। সেটা এরকম নয় যে তুমি যখন পড়াশোনা করছো বা অন্য টাইমে তখন কোনো আইডিয়া আসবে তখনই লিখবে, না। তুমি ধরো স্নান করছো ইন দ্য বাথ, সেই স্নান করতে করতে একটা আইডিয়া এলো, তুমি বেরিয়ে স্নান করে বেরিয়ে সেটাকে লিখে নাও। রাত্রে তুমি ঘুমাচ্ছ, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, একটা আইডিয়া মাথায় এলো, লিখে নাও আফটার ওয়েকিং আপ ইন নাইট। তাহলে এখানে কি বলতে চাইছে? যে কন্টেন্টের জন্য বসে থাকলে হবে না আমাদের, ঠিক যেমন ইন্সপিরেশনের জন্য আমাদের বসে থাকলে হতো না, লিখতে হতো, আমাদের ইন্সপিরেশনের প্রয়োজন নেই, তেমনই আমাদের কন্টেন্ট ভাবার দরকার নেই। আশেপাশে আমরা যা কিছু পাচ্ছি কন্টেন্ট, সেগুলো নিয়ে আমাদের লিখতে হবে। অর্থাৎ চোখ কান আমাদের সবসময় খোলা রাখতে হবে এবং হাতের কাছে একটা নোটবুক রাখতে হবে। চলো আমরা এবার দেখে নিই নেক্সট প্রবলেম নাম্বার 5। ফ্রেন্ডস, 5 নম্বর যে সমস্যাটা সেটা উনি বলেছেন ইন্টারেস্ট অফ রিডার্স। তুমি লিখছো অবশ্যই, কিন্তু তুমি তো একটা টার্গেট অডিয়েন্স রেখে লিখছো যে কেউ পড়বে তোমার লেখাটাকে। যারা পড়ছে তাদের কি ভালো লাগবে এই লেখাটা, তারা কি পড়তে চাইছে, তাদের ইন্টারেস্ট কোন বিষয় রয়েছে, আগে তোমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। যা খুশি লিখলে হবে না, তোমার কোন বিষয়ে ইন্টারেস্ট এটা দেখলে হবে না। অর্থাৎ তোমাকে সেলফলেস হতে হবে, এখানে নিজের কথা ভাবলে চলবে না। পাবলিক কি চাইছে, যারা তোমার পাঠক সেই রিডাররা কি পছন্দ করছে, সেটাকে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তো একটা হিন্টস দিয়েছেন আমাদের লেখক এখানে যে মোস্ট পিপল আর ইন্টারেস্টেড ইন প্রেজেন্ট। অতীতে কি ঘটে গেছে কোনো ঘটনা, ভবিষ্যতে কি ঘটতে চলেছে, এই সব নিয়ে মানুষ খুব একটা বেশি ইন্টারেস্টেড থাকে না। বেশিরভাগ ব্যক্তিই কিন্তু প্রেজেন্টের ওপরে ইন্টারেস্টেড হয়, যে বর্তমান পরিস্থিতিতে কি চলছে। তো সেই জন্য উনি বলছেন যে প্রেজেন্ট সিচুয়েশান নিয়ে কিছু লেখো, যে সমস্যাগুলোর সম্মুখীন মানুষ বর্তমানে হচ্ছে সেগুলো নিয়ে লেখো। প্রবলেম হুইচ ওয়ারি পিপল, লেটেস্ট ফ্যাশন কি চলছে সেই নিয়েও লিখতে পারো তুমি। চুজ সাবজেক্ট অফ হুইচ ইউ হ্যাভ পার্সোনাল এক্সপিরিয়েন্স, আর সেই বিষয়েই তুমি লেখো যে বিষয়টা নিয়ে তোমার নিজের অভিজ্ঞতা রয়েছে। নিজের এক্সপিরিয়েন্স যদি না থাকে কোনো টপিকের ওপরে, সেই টপিক নিয়ে কিন্তু তুমি বেশি কিছু লিখতে পারবে না। আর তোমার অভিজ্ঞতা যে কোনো বিষয়ের যদি থেকে থাকে আগে থেকে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে তুমি উপস্থাপনও করতে পারবে। তো এটাই লেখক বলছেন। আরও উনি অনেক কিছু বলেছেন এখানে, যে নিজে যে সমস্যাগুলো, যে প্রাইভেট প্রবলেমগুলোতে তুমি ভুগছো, সেগুলো একদম তুমি বলতে যাবে না কাউকে, সেগুলো নিয়ে তোমার লেখার কোনো প্রয়োজন নেই। কারণ কোনো ব্যক্তি ইন্টারেস্টেড হবে না তোমার পার্সোনাল কি প্রবলেম রয়েছে, প্রাইভেট কি সমস্যা রয়েছে, কারণ প্রত্যেকটা মানুষ নিজে সমস্যায় জর্জরিত। সেই জন্য অবশ্যই তাদের সমস্যা নিয়ে লিখতে হবে তোমাকে। ওই জন্য প্রেজেন্ট সিচুয়েশান, প্রেজেন্ট যে পরিস্থিতি, সেখানে কি সমস্যা চলছে, সেই বার্নিং টপিকগুলোকে নিয়ে কিন্তু তুমি লেখো। তো এই গেল আমাদের প্রবলেম নাম্বার 5 তার সলিউশন। এবার আমরা দেখব নেক্সট প্রবলেম নাম্বার 6। ফ্রেন্ডস, নেক্সট প্রবলেম নাম্বার 6, 6 নম্বর সমস্যা উনি বলছেন প্রেজেন্টেশন। এটা একটা খুব বড় সমস্যা, যে আমার উপস্থাপনাটা কেমন হবে, প্রেজেন্টেশনটা কেমন হবে। কন্টেন্ট আমার খুব ভালো, আমার ভোক্যাবুলারিও খুব ভালো রয়েছে, কিন্তু প্রেজেন্টেশনটা আমি কিভাবে করব। তো এর সলিউশন উনি যেটা দিয়েছেন, হিন্টস দিয়েছেন আমাদের দুটো এখানে। প্রথমেই বলছেন যে ওপেনিং প্যারাগ্রাফ শুড অ্যারেস্ট রিডার্স অ্যাটেনশন। যে প্যারাগ্রাফটা দিয়ে শুরু করছো তুমি তোমার এসে বা তোমার স্টোরি, সেই প্রথমের প্যারাগ্রাফটা কিন্তু
অবশ্যই অত্যন্ত চিত্তাকর্ষক হতে হবে, অত্যন্ত সুন্দর হতে হবে। তোমার সমগ্র লেখার মধ্যে প্রথম প্যারাগ্রাফটাই যেন সবথেকে বেশি দৃষ্টি আকর্ষক হয়, এবং সেই প্রথম প্যারাগ্রাফের মধ্যে কিন্তু তোমাকে মূল যে বিষয়টা কন্টেন্টের সেটা কিন্তু বলে দিতে হবে। এবং কিভাবে তুমি সেটাকে বলবে? পুট ফরওয়ার্ড এ নিউ অ্যান্ড অ্যাপারেন্টলি প্যারাডক্সিক্যাল পয়েন্ট অফ ভিউ। এখানে উনি বলছেন যে একটা নতুন পয়েন্ট অফ ভিউ তোমাকে দিতে হবে, কিন্তু প্যারাডক্সিক্যাল ওয়েতে সেটাকে রিপ্রেজেন্ট করো তুমি। প্যারাডক্সিক্যাল ওয়ে মানে বিপরীত ধর্মী, মানে এমন কিছু তুমি একটা বলতে চাইছো যার দুটো পুরো বিপরীত সাইড রয়েছে, অর্থাৎ সেটার কিছু প্লাস পয়েন্ট রয়েছে, সেটা কিছু মাইনাস পয়েন্ট রয়েছে। তুমি মানে অ্যাফার্মেটিভ সাইডও রয়েছে, পজিটিভ সাইডও রয়েছে, আবার নেগেটিভ সাইড রয়েছে, দুটোকেই তুমি পাশাপাশি বসিয়ে দাও প্রথম প্যারাগ্রাফে। তাহলে কি হবে, যারা পড়ছে পাঠক তারা খুবই ইন্টারেস্টেড হয়ে যাবে বিষয়টার প্রতি, যে এই পয়েন্ট অফ ভিউ যেটা, এটা তো দুটো সাইড রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এর ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। তাহলে এরপরে কিভাবে তুমি বিশ্লেষণ করে একটা সলিউশনে পৌঁছাচ্ছ, সেই জিনিসটার জন্য কিন্তু পাঠকরা পুরো তোমার লেখাটা পড়বে। তো এইটাই উনি বলেছেন যে অবশ্যই একটা প্যারাডক্সিক্যাল পয়েন্ট অফ ভিউ কিন্তু তুমি রাখো, এবং প্রথম প্যারাগ্রাফটা যেন ইন্টারেস্টিং হয়। আমরা যাব এরপরে প্রবলেম নাম্বার 7। ফ্রেন্ডস, এবার আমরা দেখব প্রবলেম নাম্বার 7। 7 নম্বর সমস্যা হচ্ছে রাইটিং স্টাইল। বেশ, তুমি উপস্থাপনাও করে দিয়েছো, শুরু করে দিয়েছো তোমার লেখা, কিন্তু কোন স্টাইলে পুরো লেখাটা হবে তোমার, সেই স্টাইলটা তোমাকে নির্বাচন করতে হবে, আগে খুঁজে নিতে হবে তোমার নিজস্ব একটা স্টাইল। তো এখানে সলিউশন উনি বলেছেন যে ডোন্ট কপি ফেমাস রাইটার স্টাইল। নিজের স্টাইল একটা বার করার জন্য অন্য কোনো বিখ্যাত লেখকের স্টাইলকে কপি করে দিও না তুমি। এটা কিন্তু যে রিডার, যে পড়বে, সে কিন্তু কিছুটা পড়ার পরে ধরে ফেলবে যে তুমি কাউকে কপি করছো, তাহলে কিন্তু সে আর ইন্টারেস্ট দেখাবে না তোমার রাইটিংয়েরও। তাহলে তোমাকে কি করতে হবে? রিড মোর অ্যান্ড মোর ওয়ার্কস ইন পার্টিকুলার স্টাইল। তুমি কোনো একজন ধরো ব্যক্তির স্টাইল তোমার ভালো লাগে এবং সেই স্টাইলে তুমি লিখতে চাইছো, তুমি সেই তার লেখা প্রচুর পরিমাণে পড়ো। একটাই স্টাইলের লেখা তুমি বারবার বারবার পড়ো, অনেক লেখা পড়ো। এর ফলে কি হবে? ন্যাচারালি ইওর স্টাইল উইল চেঞ্জ গ্র্যাজুয়ালি। তুমি এইবার এত পরিমাণে পড়ার পরে, এটাকে ফলো করার পরে ধীরে ধীরে এটা প্রাকৃতিকভাবেই কিন্তু অটোমেটিক্যালি তোমার নিজস্ব একটা স্টাইল চলে আসবে, একটা চেঞ্জ আসবে তোমার লেখার মধ্যে। প্রথম যখন তুমি তার লেখা পড়তে পড়তে যখন লিখতে শুরু করবে, দেখবে অনেকটা কপি হয়ে যাচ্ছে তার লেখাটায়। তার লেখার যে স্টাইল, সেই বিখ্যাত লেখকের যে স্টাইল, তার ছাপ পড়ে যাচ্ছে তোমার লেখাতে। কিন্তু তুমি যদি লিখতে থাকো, হাল না ছাড়ো, একদিন কিন্তু ধীরে ধীরে অবশ্যই তোমার নিজস্বতা প্রকাশ পাবে তোমার লেখার মধ্যে। আর কি বলেছেন? ইউজ দ্য সেম স্টাইল থ্রু আউট। গোটা লেখাটা জুড়ে তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট স্টাইল ফলো করতে হবে। দুটো প্যারাগ্রাফ একটা স্টাইলে লিখলে, ফর্মাল স্টাইলে লিখলে, তারপরে 3টে প্যারাগ্রাফ ইনফর্মাল স্টাইলে লিখতে আরম্ভ করে দিলে, এরকম করলে হবে না, সেম স্টাইলে লিখতে হবে তোমাকে সম্পূর্ণ লেখাটাই। বেশ, এরপরে আমরা দেখব লাস্ট প্রবলেম এবং তার সলিউশন। ফ্রেন্ডস, প্রবলেম নাম্বার 8, এটাই হচ্ছে লাস্ট প্রবলেম আমাদের এসের, যেটা L.A. হিল আমাদের দেখিয়েছেন। সেটা হচ্ছে এক্সপ্রেশনের প্রবলেম। কী ধরনের এক্সপ্রেশন তুমি ব্যবহার করবে তোমার লেখাতে। তো এর সলিউশনে প্রথমে উনি দুটো জিনিস বলেছেন, যে এই দুটো এক্সপ্রেশন অবশ্যই ব্যবহার করবে। কি কি সেটা? সিম্পল অ্যান্ড কনভারসেশনাল টোন। যে টোনে তুমি লিখছো সেটা অবশ্যই খুবই একদম সাধারণ হবে, সিম্পল হবে এবং কনভারসেশনাল, যেন কথোপকথন চলছে মনে হবে কারোর সঙ্গে। মানে যখন পাঠক পড়ছে তার যেন মনে হবে যে যে লেখক আছে সে কথা বলছে তার সঙ্গে। তো কনভারসেশনাল টোন থাকবে। ক্লিন অ্যান্ড প্লেন ইংলিশ। যে ইংলিশটাই তুমি লিখছো সেটা অবশ্যই ক্লিন এবং প্লেন ইংলিশ হবে। কোন কোন জিনিস অ্যাভয়েড করতে হবে? তো এখানে 6টা থেকে 7টা উনি পয়েন্ট বলেছেন যেগুলো অ্যাভয়েড করতে হবে। জার্গন অ্যাভয়েড করতে হবে, ইলাবোরেট অ্যান্ড ডেকোরেটিভ স্টাইল, অফিসিয়ালিস, হ্যাকনিড এক্সপ্রেশন, রেটোরিক্যাল ফ্লারিসেস, এমটি ভার্বিয়েজ, আর ইউফিমিজম বা দ্য কাল্ট অফ কোজিনেস। এইগুলো উপরের যেগুলো লেখা আছে এগুলো আর কিছু নয়, যে ভারী ভারী শব্দ তুমি বেশি ব্যবহার করতে যাবে না, যে খুবই পম্পাস ভার্বোস ওয়ার্ড তুমি ব্যবহার করছো, খুব শক্ত শক্ত শব্দ ডিকশনারি থেকে বেছে বেছে তুমি ব্যবহার করছো, পড়বে না কেউ বুঝবেও না পড়ে। সেই জন্য এই ধরনের শব্দ ব্যবহার করার দরকার নেই। প্রচুর পরিমাণে তুমি ইডিয়াম ব্যবহার করছো, একদম অলংকারে সাজিয়ে দিচ্ছ লেখাটাকে, না, এটাও সঠিক না, কারণ লেখা সিম্পল হতে হবে তোমার ইংলিশটা। এবং উনি বলছেন যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে, যে দ্য কাল্ট অফ কোজিনেস, ইউফিমিজম উনি ব্যবহার করতে নিষেধ করছেন। ইউফিমিজম মানে হচ্ছে, এটাকে আমরা বলি যে সুগার কোটেড এক্সপ্রেশন।
কোনো একটা কঠিন জিনিস তুমি বলতে চাইছো, সেটাকে তুমি খুব মিষ্টির মোড়ক দিয়ে একটা মানে মিষ্টির ছুরি যেটাকে আমরা বলি সেরকম করে তুমি সেটাকে পেশ করছো, এটা উচিত না। উনি এক্সাম্পল দিয়েছে খুব সুন্দর, যে হিটলার যখন নিরীহ মানুষদের খুন করতো তাদের বলা হতো যে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে তোমাদের। তো স্পেশাল ট্রিটমেন্ট মানে শুনে মনে হচ্ছে কত সুন্দর জিনিস, স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে, খুব ভালো কাজ করা হবে তাদের সঙ্গে, তাদের উপকার করা হবে, এরকম না, তাদের খুন করা হতো আসলে। কনসেন্ট্রেশন ক্যাম্প যখন হিটলার করতো সেখানে নিয়ে গিয়ে তাদের অত্যাচার করে মেরে ফেলা হতো, এটাকে বলা হতো স্পেশাল ট্রিটমেন্ট। তাহলে বলছি যখন কত সুন্দর শুনতে লাগছে, কিন্তু ঘটনাটা আসলে কত কঠিন। তাহলে এইটাই হচ্ছে দ্য কাল্ট অফ কোজিনেস। তো ইউফিমিজম ব্যবহার করতে নিষেধ করছেন আমাদের লেখক। উনি বলছেন যে কল এ স্পেড এ স্পেড, একটা স্পেডকে স্পেড বলো, যেটা সত্য সেটাই বলে দাও, কিন্তু ঘুরিয়ে নাক দেখিও না। আর দ্বিতীয় কথা উনি বলেছেন, যেটা অবভিয়াস, যেটা সবাই জানে, যে বাসে উঠলে আমাদের ভাড়া দিতে হয়, এটা সবাই জানে, এটাকে বলার কোনো প্রয়োজন নেই। তাহলে যেটা একদম মোস্ট অবভিয়াস সেটাকে অ্যাভয়েড করো, সুগার কোটেড এক্সপ্রেশন অ্যাভয়েড করো, ভারী ভারী শব্দ ব্যবহার করা অ্যাভয়েড করো, প্রচুর পরিমাণে রেটরিক ব্যবহার করা অ্যাভয়েড করো। তাহলে লিখবে কীভাবে? ক্লিন অ্যান্ড প্লেন সিম্পল ইংলিশে লেখো। তো ফ্রেন্ডস, এই হচ্ছে টোটাল 8টা প্রবলেম একটা ভালো রাইটিংয়ের জন্য, যে প্রবলেমগুলো আমরা ফেস করি, এবং প্রত্যেকটা প্রবলেমের সলিউশন দেখিয়ে দিয়েছেন আমাদের LA হিল, যিনি প্রাবন্ধিক এসএইচ রয়েছেন। তো লাস্টে উনি শুধুমাত্র এই যে প্রবলেমটা লাস্টের দিয়েছেন এক্সপ্রেশন, এর এক্সাম্পলও দিয়েছেন একটা ডেভিড কপারফিল্ড যে উপন্যাসটা রয়েছে, নভেলটা, সেই ডেভিড কপারফিল্ড থেকে একটা লেটার নিয়ে উনি দেখিয়েছেন যে সেই লেটারটা কত শক্ত শক্ত শব্দ দিয়ে লেখা আছে, এক্সপ্রেশন দিয়ে লেখা আছে, সেটাকেই উনি যেভাবে ব্যাখ্যা করেছেন এখানে সিম্পল প্লেন ইংলিশে, সেইভাবে লিখে উনি দেখিয়েও দিয়েছেন সেটাকে। তো অবশ্যই তোমরা এই এসেটা পড়বে, 2-3 বার পড়ে নেবে, আশা করছি কোনো সমস্যা হবে না মানে বুঝতে। আর আমি এখানে যেভাবে নোট তোমাদের লিখিয়ে দিয়েছি, এটা যদি তোমরা পড়ে নিতে পারো 100% কভার হয়ে যাবে, যে কোনো কোশ্চেনের অ্যান্সার ইজিলি তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। সেইভাবেই আমি বানিয়েছি এগুলোকে স্টেপ বাই স্টেপ, একদম 8টা প্রবলেমের এবং সলিউশনের মাধ্যমে। তো ফ্রেন্ডস, এতটাই থাকবে। যদি ভালো লাগে আমার এই পরিশ্রম, অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে ভিডিওগুলো বন্ধুদের সাথে। আর যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আর যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি বা সিটেটের প্রস্তুতি নিচ্ছ, তারা আমার অন্য একটা চ্যানেল আছে পীযূষদার পাঠশালা, সেখানে আমি ইংলিশ গ্রামার এবং বাংলা ব্যাকরণের ক্লাস করাই, সেটা দেখতে পারো তোমরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।